সকাল সকাল অদিতিকে নিয়ে কাজে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে আহনাফ। অদিতির মায়ের থেকেও বেশি দুশ্চিন্তা এখন আহনাফের মনে। স্বামী হিসেবে নিজের অধিকার হারাতে চায় না সে। এই ধরনের দুশ্চিন্তা আগে যদিও আহনাফের মনে ছিল না, তবে ইদানিং তাদের মধ্যে বিদ্যমান অমীমাংসিত সম্পর্ক নিয়েই বেশিরভাগ সময় দুশ্চিন্তায় কাটে আহনাফের। নিজের অজান্তে আহনাফের মনে এক প্রকার ভয় জন্ম নিয়েছে, অদিতিকে হারানোর ভয়। আহনাফ আশ্চর্যান্বিত হয় নিজের এই অদ্ভুত অনুরক্তির জন্য। অদিতি তো কখনোই তার পছন্দের মতো মেয়ে ছিল না, তবুও কেন এত দুশ্চিন্তা আজ তার মনে সেই আনস্মার্ট ভীত মেয়েটার জন্য? এই প্রশ্নের উত্তর আহনাফের জানা নেই, কিংবা আহনাফ নিজে এই প্রশ্নের উত্তর জানতে চায় না। আহনাফকে গম্ভীর হয়ে ড্রাইভ করতে দেখে অদিতি শুধায়, শুধু শুধু এই ফর্মালিটির কি আদৌ কোনো প্রয়োজন আছে? আমরা দুজনেই জানি আমাদের সম্পর্ক অসঙ্গতিপূর্ণ, তবুও এত আনুষ্ঠানিকতার কি দরকার? আমরা তো আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, তাই না? অদিতির কথাগুলো কর্ণকুহরে পৌঁছাতেই আহনাফের কান গরম হয়ে যায়। শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে অযাচিত রাগের উত্তপ্ত লেলিহান শিখা। কেন অদিতি বারবার আলাদা হওয়ার কথা উল্লেখ করে তার সামনে? আহনাফের ভালো লাগে না এখন এসব কথা। আহনাফ রাগান্বিত সুরে বলে, তোমার পড়াশোনা শেষ করে প্রতিষ্ঠিত হতে আরও কয়েক বছর লেগে যাবে। ততদিন পর্যন্ত নিজের দায়িত্ববোধ থেকে এই সম্পর্কের ভার আমাকে বয়ে বেড়াতে হবে অদিতি। তোমার মা আমিনা আন্টির রিকোয়েস্টে আমি এই কাজ করছি, তাই আমার মাথা না খেয়ে এখন চুপচাপ বসে থাকো। অদিতি ভীষণ অসহায় বোধ করল। কেন আহনাফের সাথে বিয়ে দিল তাকে তার অভিভাবকরা? একটু আর্থিক কষ্ট করে তাকে কি রাখা যেত না বাসায়? অদিতির ভীষণ অভিমান জন্ম নিল তার পরিবারের উপর। অদিতি মনে মনে বলল, একবার নিজের পড়াশোনা শেষ করে স্বাবলম্বী হয়ে নেই, তারপর আমি আর কারো জীবনে বোঝা হয়ে থাকব না। সবার জীবন থেকে হারিয়ে যাব আমি। নিজেদের বিয়ের সকল ফর্মালিটি শেষ করে আহনাফ অদিতিকে নিয়ে আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিল। আহনাফের মেজাজ এখন বেশ ফুরফুরে। অদিতিকে হারানোর ভয় একটু হলেও কমেছে। অদিতি সারা রাত জেগে পড়াশোনা করার কারণে গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছে। আহনাফ আর ডাক দিল না অদিতিকে। মেয়েটার ঘুমন্ত মুখখানা দেখলে আহনাফের আর ডাক দিতে ইচ্ছে হয় না তাকে। আহনাফ গভীর নিদ্রায় আচ্ছন্ন অদিতিকে কোলে করেই বাড়ির ভেতরে প্রবেশ করলো। আলভি লিভিং রুমে বসেছিল। তাদের দুজনকে এই অবস্থা দেখে আলভি দুষ্ট হাসি দিয়ে বলল, বাহ, কি রোমান্টিক দৃশ্য! চোখ জুড়িয়ে গেল। আহনাফ চোখ রাঙিয়ে ফিসফিস করে বলল, আস্তে কথা বল, আমার অদিতির ঘুম ভেঙে যাবে। আলভি দুষ্ট হাসি দিয়ে ঠোঁটে আঙ্গুল রেখে চুপ থাকার ইশারা করলো। আহনাফ অদিতিকে নিজের রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দিল। অপলক দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ অদিতির দিকে। কি হচ্ছে এটা তার সাথে? নিজের পছন্দের সম্পূর্ণ বিপরীত একটা মানুষের প্রতি হঠাৎ করে কিভাবে এতটা টান তৈরি হতে পারে? কেন অদিতির চুম্বকের মতো আকর্ষণ করছে তাকে? এটা কি শুরু হয়েছে? কেন শুরু হয়েছে? আহনাফ আনমনে এসব ভাবতে ভাবতে অদিতির মুখের সামনে আসা চুলগুলো আলতো করে কানের পেছনে গুঁজে দিয়ে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। অদিতির ঘুম ভাঙল সন্ধ্যার দিকে। নিজেকে আহনাফের ঘরে দেখে আজ আর অবাক হলো না অদিতি। মৃদু হেসে বিছানা ছেড়ে উঠে আর মোড়া ভাঙল অদিতি। হাত মুখ ধুয়ে লিভিং রুমে আসতেই আলভির সাথে সাক্ষাৎ হলো তার। আলভি উচ্ছ্বাসিত গলায় বলল, অবশেষে তোমার ঘুম ভাঙল ভাবি। আর এদিকে আমি কতক্ষণ ধরে তোমাকে প্রিয়তার ছবি দেখানোর জন্য অস্থির হয়ে আছি। অদিতি অবাক কণ্ঠে শুধালো, প্রিয়তাকে? আলভি কৃত্রিম লাজুকতা দেখিয়ে বলল, প্রিয়তাকে আমি পছন্দ করেছি ভাবি। অ্যাকচুয়ালি প্রিয়তাকে দেখতে আমি দেশে এসেছিলাম মায়ের কথায়। কাল তাকেই দেখতে গিয়েছিলাম আমি। অদিতির রাগে কোমরে হাত দিয়ে বলে, কাজটা কিন্তু আপনি মোটেই ভালো করেননি আলভি ভাই। আমাদের বলেননি কেন? আলভি দুষ্ট হাসি দিয়ে বলল, কারণ আমি তোমাদের সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আজমির ওয়াহিদ সব শুনে আলভির কান মলে দিয়ে বললেন, দুষ্টু ছেলে। এর জন্যই আমি ভাবি হঠাৎ করে কাজ কাম ছেড়ে এই আলভি মহারাজ দেশে ফিরে এলো কেন? হ্যাঁ রে, আমাকে বললে আমিও তো দেখে আসতে পারতাম প্রিয়তাকে। আলভি নিজের কানে হাত দিয়ে আহত সুরে বলে, উহ মামি, আমার কান ছাড়ো প্লিজ। আজকাল মানুষকে সারপ্রাইজ দিতে চাইলেও দোষ। অদিতি উৎসাহিত কণ্ঠে শুধালো, তাহলে কবে বিয়ে করছেন আপনি আলভি ভাইয়া? আলভি মৃদু হেসে বলল, আপাতত বিদেশে ফিরে যাচ্ছি। 8 মাস পর আবার দেশে ফিরে এসে প্রিয়তাকে একেবারে বিয়ে করে নিজের সাথে নিয়ে যাব। তখনই আহনাফ বাসায় প্রবেশ করে হাতের মধ্যে কিছু একটা খাবারের প্যাকেট নিয়ে। আলভির কথাগুলো শুনে আহনাফ মনে মনে স্বস্তি অনুভব করে। আহনাফ ভাবে, যাক ভালোই হয়েছে, এখন আর তার অদিতির মাঝে আর কেউ আসবে না। আহনাফ ভ্রুজোড়া কুঞ্চিত করে আলভিকে উদ্দেশ্য করে বলে, ওহ তো এই ব্যাপার, কিন্তু এতে সারপ্রাইজড হওয়ার কি আছে? কেন ব্রো, তোমরা সারপ্রাইজড হও নাই? একদম না। তুমি সারপ্রাইজড না হলেও মিষ্টিভাবে কিন্তু ঠিকই সারপ্রাইজড হয়েছে, তাই না ভাবি? আলভির আহ্লাদি ডাক শুনে আহনাফের ভেতরটা আবার হিংসা জ্বলে উঠল। আহনাফ দাঁতে দাঁত চেপে বলল, ওর নাম অদিতি, আর খবরদার আমার বউকে কোনো নিকনেমে ডাকবি না। কোথায় যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি ব্রো।
যাও, ডাকবো না ভাবিকে কোনো নিকনেমে? নিকনেমে ডাকার মানুষ আমারও হচ্ছে। অদিতি দুষ্ট হাসি দিয়ে শুধালো। তা কি নামে ডাকবেন আপনি প্রিয়তাকে? আলবি হালকা কাশি দিয়ে বলল, বেগম সাহেবা। অদিতি খিলখিল করে হেসে বলে, বাহ বাহ, এখনই কি টান! অদিতির দুষ্টি মিষ্টি প্রাণবন্ত মুখশ্রী দেখে আহনাফ বিভোর চোখে কিছুক্ষণ চেয়ে থাকলো অদিতির দিকে। অদিতিকে এতদিন খুব একটা লক্ষ্য করেনি আহনাফ, আসলে লক্ষ্য করতে চায়নি। তবে ইদানিং অদিতির প্রতিটি ছোট ছোট বিষয়ে নজরে পড়ছে আহনাফের। কেন পড়ছে তা সে নিজেও জানে না। আহনাফ হাড়ে হাড়ে টের পেল অদিতির প্রাণবন্ত রূপটা তার রকচটা স্বভাবের কারণে ম্লান হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আলবি আহনাফের হাতে থাকা খাবারের প্যাকেট দেখে জিজ্ঞেস করে, এটা তুমি কি এনেছো ব্রো? আহনাফ অদিতির দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে উত্তর দিল, ফুসকে এনেছি আমার অদিতির জন্যে। বিস্ময়ে অদিতির চোখ দুটো বড় বড় হয়ে গেল আহনাফের কথা শুনে। অদিতি অস্ফুট সুরে উচ্চারণ করল, কি? অদিতির কণ্ঠস্বর শুনে ঘোর কাটল আহনাফের। আহনাফ সাথে সাথে বিব্রত বোধ করে বলল, না মানে সবার জন্যে। তবে আলবি যা বোঝার ঠিকই বুঝে গেল। দুষ্টু হাসি দিয়ে আহনাফকে পচানো শুরু করলো। আহনাফ গম্ভীর মুখে অদিতির হাতে খাবারের প্যাকেট ধরিয়ে দিয়ে চলে গেল। আজ আলবি গেস্ট রুমে থাকার কারণে অদিতিকে আবার আহনাফের রুমে ফিরে আসতে হয়েছে। অদিতি গুটি গুটি পায়ে আহনাফের রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দিল। আহনাফ ল্যাপটপ হাতে নিয়ে ডিভানে বসেছিল। অদিতি রুমে আসার সাথে সাথে আহনাফ ল্যাপটপ রেখে অদিতির দিকে নিজের দৃষ্টি নিবদ্ধ করে। অদিতি কোনো কথা না বলে চুপিসারে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আহনাফ ডিভানে বসেই নিষ্প্রভ কণ্ঠে বলে, তোমার জন্মদিনের কথা আমাকে বলনি কেন? এমনি বলিনি, আমার জন্মদিন তো আপনার কাছে জরুরি কিছু না, আর আপনিই তো বলেছেন আপনার সাথে ফালতু কথা না বলতে। অদিতির পরিপক্ক উত্তর আহনাফের পছন্দ হলো না। মেয়েটা তার সামনে আসলেই মেচিউর হয়ে যায়, নিজের স্বভাবসুলভ আচরণ করে না। কেমন যেন নিজের ব্যক্তিত্বের বিপরীতধর্মী অদৃশ্য এক প্রাচীর তৈরি করে ফেলে অদিতি আহনাফের সামনে। আহনাফ গম্ভীর গলায় বলল, তুমি যেমন আছো তেমনই থাকো অদিতি। আমার সাথে খাপ খাওয়ানোর জন্য নিজেকে চেঞ্জ করার প্রয়োজন নেই। আমি আপনার সাথে নিজেকে খাপ খাওয়াতে চাই না। আমি শুধু চাই আমার আচরণে আপনি বিব্রত বোধ না করেন। আহনাফের এবার ভীষণ রাগ অনুভূত হলো অদিতির উপর। ডিভান ছেড়ে উঠে অদিতির সামনে দাঁড়িয়ে আহনাফ চিৎকার করে বলল, সমস্যা কি তোমার অদিতি? ভালো কথা বললেও পেঁচাও কেন? অদিতির অসহ্য লাগলো আজ। নিজের ভেতরের অভিমান আর লুকিয়ে রাখতে পারল না সে। অদিতি বিছানা থেকে নেমে আহনাফের সামনে গিয়ে অশান্ত কণ্ঠে বলল, আমি যা বলি তাতেই তো আপনার সমস্যা। আমার ম্যাচিউর কথা বললে দোষ, না বললেও দোষ। আপনি সবসময় আমার খুঁত ধরে বেড়ান। অদিতি ছলছল চোখে কথাগুলো বলে আহনাফের রুম থেকে বেরিয়ে গেল। লিভিং রুমে এসে মুখ ভার করে ডিভানে বসে পড়ল অদিতি। আহনাফও রাগে অগ্নিশর্মা হয়ে ল্যাপটপ নিয়ে বিছানায় বসে পড়ল। তবে একটু পর মাথা ঠান্ডা হওয়ার সাথে সাথে আহনাফের মনে খারাপ লাগা শুরু হলো। শুধু শুধু অদিতিকে কেন ধমক দেয় সে? মেয়েটা তো সে যেমন আচরণ করতে বলছে তেমন আচরণই করছে। আহনাফের এবার নিজের উপরে রাগ উঠল। আহনাফ রুম থেকে বেরিয়ে অদিতিকে খুঁজতে শুরু করলো। তখন আহনাফের চোখে পড়ল লিভিং রুমের দিকে। অদিতি ডিভানে বসে মুখ ফুলিয়ে টিভি দেখছে। আহনাফ অদিতির সামনে দাঁড়িয়ে গম্ভীর সুরে বলল, রুমে চল অদিতি। অদিতি রিমোট হাতে নিয়ে টিভির চ্যানেল চেঞ্জ করতে করতে বলল, আপনি নিশ্চিন্তে আপনার রুমে ঘুমিয়ে পড়ুন। আলবি ভাইয়া যদি কিছু জিজ্ঞেস করে তাহলে আমি বলে দিব আমার ঘুম আসছে না তাই টিভি দেখছি। মিথ্যে বলতে হবে না তোমাকে অদিতি, রুমে চলো বলছি। রাগিও না আমায়। রাগার মতো কিছু বলিনি, আপনি নিজেই বারবার আমাকে খোঁচাচ্ছেন। আহনাফ জানে না কিভাবে কারো অভিমান ভাঙাতে হয়। অন্য সময় হলে অদিতি কি করলো না করলো আহনাফ সেটা পাত্তাও দিত না, কিন্তু এখন আর অদিতিকে উপেক্ষা করতে পারে না আহনাফ এক অজানা অনুরক্তির কারণে। আহনাফ কোনো কথা না বলে আচমকা অদিতিকে কোলে তুলে নিল। আরে কি করছেন আপনি? আমি বলেছি না যাব না। তুমি আজকাল খুবই অশিষ্ট হয়ে গেছো অদিতি, কোনো কথা শুনতে চাও না। আমার সাথে বেশি বাড়াবাড়ি করবে না। আহনাফ অদিতিকে কোলে করে রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দেয়। অদিতি রাগে বিছানার একপাশে হেলান দিয়ে চুপটি করে বসে থাকে। আহনাফ ড্রয়ার থেকে একটা গিফট বক্স বের করে অদিতির হাতে ধরিয়ে দেয়। গিফট বক্সটি দেখে অদিতির চোখ দুটো কৌতূহলে জলজল করে ওঠে। পরক্ষণে আহনাফের দিকে তাকিয়ে নিজেকে সামলিয়ে অদিতি নিজের মধ্যে আবার উদাসীন ভাব নিয়ে আসে। আহনাফ অবাক কণ্ঠে শুধায়, কি হলো, খুলে দেখবে না? এটা তোমার জন্য। কেন এনেছেন? জন্মদিনের প্রেজেন্ট হিসাবে এনেছি। কিন্তু আমার জন্মদিন তো কালকেই চলে গেছে। কালকে জানতে পারলে কালকেই আনতাম। অদিতি জিজ্ঞাসু দৃষ্টিতে আহনাফের দিকে চেয়ে থাকে। অদিতির চোখের ভাষা বুঝতে পেরে আহনাফ ইতস্ততা বোধ করে বলে, এত প্রশ্ন না করে খুলে দেখো। অদিতি বক্সটা খুলে দেখলো ভেতরে একটি হার্ট শেপের ডায়মন্ডের লকেট। লকেটের মধ্যে এ লেখা। অদিতি অবাক বিস্ময় আহনাফের দিকে চেয়ে রইল। যে আহনাফ তাকে বিয়ের পর থেকে সহ্যই করতে পারত না, আজ সে আহনাফ তাকে জন্মদিনের উপহার দিচ্ছে। অদিতি লকেটটি হাতে নিয়ে বলল, আপনি কেন আমাকে এসব উপহার দিচ্ছেন? আমরা তো কয়েক বছর পর আলাদাই হয়ে যাব। আহনাফ ভাবেনি অদিতি এই মুহূর্তে এসেও আলাদা হওয়ার কথা বলবে।
প্রচণ্ড রাগ উঠল আহনাফের অদিতির উপর। আহনাফ কোনো উত্তর না দিয়ে বিছানা থেকে নেমে বালিশ হাতে নিয়ে ডিভানে শুয়ে পড়ল। অদিতি নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল আহনাফের দিকে। মনে মনে বলল, এখন কেন রাগ লাগছে আপনার? একসময় আপনি নিজেই তো আলাদা হতে চেয়েছেন। অদিতি লকেটের বক্সটি ডয়ারে রেখে দিয়ে শুয়ে পড়ল। অদিতি আর ডাকল না আহনাফকে, মানানোর চেষ্টাও করল না। আহনাফ অনেক চেয়েছিল অদিতি তাকে ডাকুক, মানানোর চেষ্টা করুক। অদিতির এই বিমুখতা মন পোড়ালো আহনাফের। অদিতি এমন করছে কেন? আবার কি আগের মতো হওয়া যায় না? এই ম্যাচিউর অদিতিকে ভালো লাগছে না আহনাফের। মেয়েটা আগে যেমন ছিল তেমনই ভালো ছিল। দেখতে দেখতে আলভির চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। আলভি এরই মধ্যে প্রিয়তার সাথে দেখা করিয়েছে অদিতির। প্রিয়তার ভাই প্রত্যয় আহনাফের অফিসে কাজ করে, কিন্তু বিষয়টি অদিতি জানে না। আলভি ব্যাগপত্র গুছিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। আহনাফ মুড অফ করে ডিভানে বসে আছে। আলভি চলে যাচ্ছে মানে আবার অদিতি তার রুম ছেড়ে গেস্ট রুমে থাকতে চলে যাবে। কিভাবে অদিতিকে কিভাবে নিজের রুমে রাখা যায় সেটা নিয়েই আপাতত ভাবনায় মশগুল আহনাফ। এখন অদিতির উপর অধিকার বোধ দেখানোর মতো কোনো সম্পর্ক তৈরি হয়নি তাদের দুজনের মধ্যে। একটা অদৃশ্য জড়তার দূরত্ব রয়েই গেছে। অদিতিও চেষ্টা করেনি সেই দূরত্ব ঘুচানোর। আলভি আহনাফকে জড়িয়ে ধরে বলে, ব্রো, আমি চলে যাচ্ছি বলে তুমি মুড অফ করে রেখেছো, তাই না? চিন্তা করো না, 8 মাস পরে আমি এমনিতেও ফিরে আসব। আহনাফ ভ্রুকুচকে মনে মনে ভাবে, তোর জন্য কেন আমি মুড অফ করে বসে থাকবো গর্ধব? আমি তো অদিতির কথা ভেবে মুড অফ করে বসে আছি। আহনাফ আলভিকে দূরে সরিয়ে গম্ভীর গলায় বলল, সরে দাঁড়া আলভি, ঢং করিস না তো। খুব বিরক্ত লাগে কিন্তু আমার এসব। আর আমার সামনে ফালতু প্যাচাল পারবি না। আলভি ভ্রুকুচকে বলল, আহনাফ ব্রো, তুমি যে কখনোই মিষ্টি কথা বলবে না সেটা তো আমি জানি। আলভি এবার অদিতির দিকে চেয়ে দুরন্ত হাসি দিয়ে বলল, মিষ্টি ভাবি, ভাইয়াকে মিষ্টি মিষ্টি কথা কিভাবে বলতে হয় সেটা শিখিয়ে দিও। আর তোমার পরীক্ষার জন্য শুভকামনা রইল। ওর নাম অদিতি, মিষ্টি না। তোকে না করেছি না আমার স্ত্রীকে কোনো নিকনেম দিবি না? উফস, ভুলে গিয়েছিলাম আমি। সো সরি ব্রো। আলভি আরও কিছুক্ষণ কথা বলে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আলভির সাথেই এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছিল আহনাফ। রাত 11টার দিকে আলভির ফ্লাইট। আলভিকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে আসতে আসতে প্রায় 12টা বেজে যায় আহনাফের। রুমের ভেতরে প্রবেশ করতে বুকের ভিতরটা শূন্যতায় খা খা করে ওঠে আহনাফের। অদিতি নেই কোথাও, চলে গিয়েছে আবার গেস্ট রুমে। আহনাফের ভীষণ অভিমান হলো আজ। সে কি বলেছে আলভি যাওয়ার পর অদিতি আর তার রুমে থাকতে পারবে না? তীব্র অভিমানে হাই হুতাশ করতে থাকে আহনাফ। আহনাফ অভিমানে হাঁসফাঁস করে বলতে থাকে, চলে গিয়েছো তো যাও, যা ইচ্ছা তাই করো, আমিও আর খোঁজ নিব না তোমার। আহনাফ রাগে অভিমানে কটমট করে ল্যাপটপ হাতে নিয়ে ডিভানে বসে পড়ে। তখনই হঠাৎ আহনাফের কর্ণকুহরে অদিতির কান্নাজড়িত কণ্ঠস্বর ভেসে আসে। আহনাফের হৃদয়টা অদ্ভুত যন্ত্রণায় ধক করে ওঠে। আহনাফ হুড়মুড় করে গেস্ট রুমের সামনে এসে থমকে দাঁড়ায়। অদিতি মেঝেতে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আহনাফের বুকের ভিতরটা অস্থিরতা ছটফট করে ওঠে। তার অদিতি কান্না করছে, কষ্ট পাচ্ছে। অন্তঃকরণে সূক্ষ্ম এক অনুভূতির সৃষ্টি হয় আহনাফের। আহনাফ নিজের আবেগ আর ধরে রাখতে পারে না। দৌড়ে ছুটে এসে অদিতিকে নিজের বুকের মধ্যখানে নিয়ে এসে মাথায় হাত বুলিয়ে অস্থির কণ্ঠে আহনাফ শুধায়, কি হয়েছে অদিতি? তো তুমি কান্না করছো কেন? কি হয়েছে আমাকে বলো, আমি আছি না। ভয় পাচ্ছ তুমি একা থাকতে? চলো রুমে চলো, একা থাকতে হবে না তোমায়। অদিতি আহনাফের বুক থেকে মুখ তুলে অশ্রুসিক্ত টলমল চোখে কান্নাজড়িত কণ্ঠে বলে, বাবা মারা গেছেন। ভাইয়া হসপিটাল থেকে ফোন করে তাড়াতাড়ি যেতে বলেছেন। বাবা আর অদিতি আম্মু বলে ডাক দিবেন না আমায়। আর বাবার কণ্ঠস্বর শুনতে পাবো না আমি। কথাগুলো বলতে বলতে ডুকরে কেঁদে উঠল অদিতি। আহনাফ ক্ষণিকের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। কি বলে অদিতিকে সান্ত্বনা দিবে জানা নেই আহনাফের। আহনাফ আগলে নিল তার অদিতিকে নিজের প্রশস্ত বাহুডোরে। অদিতির চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া তপ্ত নোনা জলগুলো তীরের মতো বিদ্ধ আহনাফের হৃদয়। আহনাফ আজ উপলব্ধি করতে পারল তার মন তার পছন্দের বিপরীত স্রোতে প্রবাহিত হয়ে সর্বনাশ করে ফেলেছে। সে আনস্মার্ট ভীতু টাইপের মেয়ে অদিতিকেই ভালোবেসে ফেলেছে। অদিতির বাবা মারা যাওয়ার পর প্রায় 1 বছর পার হয়ে গিয়েছে। এই 1 বছরে অদিতির প্রাণবন্ত মুখশ্রী কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। চোখ দুটো প্রায় সময় বিমূর্ষ হয়ে থাকে তার। মনে হয় রাত জেগে কান্নাকাটি করে। আহনাফ সেই দিনের পর থেকেই মনে মনে সিদ্ধান্ত নিয়েছে অদিতিকে সে আর ছাড়বে না, সারা জীবন আগলে রাখবে। তবু অদিতির সাথে আহনাফের সম্পর্ক স্বাভাবিক হয়নি, বরং আরও বিগড়ে গেছে বিভিন্ন কারণে। এখনও আলাদা রুমেই থাকে তারা। এরই মধ্যে অদিতির এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। বাবা মারা যাওয়ার পর দুশ্চিন্তা ও মানসিক কষ্টের মাঝেই পরীক্ষার প্রিপারেশন নিতে হয়েছিল অদিতিকে। আহনাফ অবশ্য যতটুকু সম্ভব অদিতির যত্ন করার সর্বোচ্চ চেষ্টা করেছে। অদিতি খুব ভালো করেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে। অন্যদিকে আলভি আর প্রিয়তার বিয়ের ডেট ডিলে হয়ে গিয়েছে আলভির ব্যস্ততার কারণে। অদিতি প্রায় প্রিয়তার সাথে দেখা করতে যায়। প্রিয়তার সাথে অদিতির এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। তবে অদিতি এখন আর খুব বেশি প্রয়োজন না হলে আহনাফের রুমের সামনে ঘেঁষে না।
উল্টো আহনাফে বিভিন্ন ছুতে অদিতির সাথে কথা বলার জন্য গেস্ট রুমে চলে যায়। অদিতির সাথে এক মনোমালিন্যের দ্বন্দ্ব চলছে তার। এর কারণটা অবশ্য আহনাফ নিজেই। অদিতিকে ভালোবাসলেও সেই ভালোবাসাকে স্বীকার করার মানসিকতা এখনও তৈরি হয়নি আহনাফের। অদিতিকে আহনাফ ছাড়তে পারবে না কখনোই। অদিতিকে এখন তার লাগবেই, কিন্তু আপাতত নিজের অনুভূতিকে সুপ্তই রাখতে চায় সে। নিজের প্রেস্টিজকে সব সময় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে আহনাফ। আর আহনাফ জানে অদিতিকে সবার সামনে নিজের স্ত্রী হিসেবে ইন্ট্রোডিউস করার সাথে সাথেই শুরু হয়ে যাবে তাকে আর অদিতিকে ঘিরে একের পর এক রমরমা নিউজ। অদিতিকে এখনও কোনো প্রশ্ন করা হলে সে সঠিকভাবে তার উত্তর দিতে পারে না। জড়তা আর ভয় আমতা আমতা করতে থাকে। এগুলো দেখলে সবাই কানাঘোষা শুরু করে দিবে অদিতিকে নিয়ে। বলবে দেশের নামকরা বিজনেসম্যান আহনাফ ওয়াহিদ বিয়ে করেছে একটা আনএক্সপার্ট আনকালচার্ড মেয়েকে। আহনাফ এসব শুনতে রাজি নয়। তাই বাইরের দুনিয়ার সামনে আপাতত অদিতিকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারবে না আহনাফ। একজন টপ বিজনেসম্যান হিসেবে আহনাফের একটা প্রেস্টিজের ব্যাপার আছে। অদিতি পড়াশোনা করুক, স্মার্ট হোক, কমিউনিকেশন স্কিল শিখুক আগে, তারপরে সে অদিতিকে সবার সামনে নিজের স্ত্রী হিসেবে পরিচয় করাবে, তার আগে নয়। আহনাফ স্পষ্ট ভাষায় বলেছিল অদিতিকে, ঘরের ভেতরে আমি তোমাকে সম্পূর্ণ স্ত্রীর মর্যাদা আর অধিকার দেব অদিতি, কিন্তু নিজেদের বিয়ের অ্যানাউন্সমেন্ট বাইরে সবার সামনে এখন আমি করতে পারবো না। তোমাকে আমি অস্বীকার করব না কখনো, কিন্তু সবার সামনে স্বীকার করে নিতে সময় লাগবে আমার। সেদিন অদিতির আত্মসম্মানের তীব্র আঘাত লেগেছিল, মন ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। অদিতি ছলছল চোখে আহনাফের দিকে চেয়ে বলেছিল, আপনার এই অল্প স্বল্প স্বীকৃতির কোনো প্রয়োজন আমার নেই। আমি চলে যাব এই অসঙ্গতিপূর্ণ সম্পর্ক ছেড়ে। আহনাফ অদিতিকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, এমন কেন বলছো তুমি? আমি তো ঠকাচ্ছি না তোমায়। আমি তো তোমারই থাকবো। শুধুমাত্র তোমাকে আমি এখন কারো সামনে স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারবো না। আমার অফিসিয়াল কোনো পার্টি কিংবা ইভেন্টে স্ত্রী হিসেবে নিয়ে যেতে পারবো না। অদিতির রাগে অভিমানে কান্না করতে করতে আহনাফকে ধাক্কা দিয়ে নিজে থেকে ছাড়িয়ে গেস্ট রুমে গিয়ে দরজা নক করে দিয়েছিল। আহনাফ অনেক মানানোর চেষ্টা করেছিল অদিতিকে, কিন্তু অদিতি তার কোনো কথা শুনেনি। এরপর থেকে আহনাফের সাথে তার দূরত্ব আরও বেড়েছে। অদিতি এখন অপেক্ষা করে আহনাফকে, যার কাছে নিজের স্ত্রীকে ভালোবাসার থেকে তার প্রেস্টিজ বেশি গুরুত্বপূর্ণ, সেই পুরুষের কাছে নিজেকে বিলিয়ে দেবে না অদিতি। এই বিষয়টি নিয়েই মূলত দ্বন্দ্ব চলছে আহনাফ আর অদিতির মধ্যে। অদিতি অভিমানে অনেকবার চলে যেতে চেয়েছে আহনাফের বাড়ি থেকে, কিন্তু আহনাফ অদিতিকে খুঁজে আবার ফেরত নিয়ে এসেছে। আহনাফের ভেতরে এক ধরনের অপরাধবোধ কাজ করে সবসময়। অদিতির প্রতি তার সুপ্ত ভালোবাসার অনুভূতিকে উপেক্ষা করতে পারে না সে। অদিতিকে সে জন্য বাসার সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করে আহনাফ। অদিতির জন্য নামি দামি গিফট, শাড়ি, জুয়েলারি কিনে আনে আহনাফ, কিন্তু অদিতির রাগে অভিমানে সেগুলো কখনো ছুঁয়েও দেখেনি। অদিতিকে নিজের রুমেও ফিরে আসার জন্য বারবার অনুরোধ করেছিল আহনাফ, কিন্তু অদিতি আসেনি। অনেক সময় সে নিজে গেস্ট রুমে অদিতির নৈকট্য পাওয়ার জন্য ছুটে গিয়েছে। আহনাফ এই এক বছরে অনেকবার অদিতিকে স্ত্রী হিসেবে ভালোবেসে নিজের কাছে টেনে নিতে চেয়েছে, কিন্তু অদিতি আত্মাভিমানে আহনাফকে নিজের কাছে ঘেঁষতে দেয়নি। অদিতির সাথে যখনই ইন্টিমেট হতে চেয়েছে আহনাফ, তখনই অদিতি কাটা কাটা প্রশ্নের তীর ছুঁড়ে দিয়েছে আহনাফের দিকে। যে মেয়েকে সবার সামনে স্ত্রী হিসেবে পরিচয় দিতে বিব্রত বোধ হয় আপনার, বাসায় ফিরে সেই মেয়ের কাছে শান্তি পাওয়ার জন্য ছুটে আসেন কেন? আমি না আনস্মার্ট, আনকালচার্ড, ভীতু টাইপের মেয়ে? তাহলে এখন আবার আমাকে চাই কেন আপনার? অদিতির কাটা কাটা প্রশ্নগুলো আহনাফের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে বারবার। আহনাফ অপরাধীর ন্যায় বলেছে, আমি তো তোমাকে সবার সামনে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিব অদিতি। আমি তো বলিনি আমি তোমাকে আর কখনোই স্ত্রী হিসেবে পরিচয় করাবো না, কিন্তু সবার সামনে তোমাকে পরিচয় দেওয়ার সাথে সাথেই তোমাকে অনেক ধরনের প্রশ্ন করা হবে। কোনো ইভেন্টে কিংবা পার্টিতে তোমাকে আমার স্ত্রী হিসেবে নিয়ে যেতে হলে তোমাকে সেখানে কনফিডেন্টলি কথা বলতে হবে, যেগুলো তুমি এখনও শিখোনি। আমার ব্যক্তিগতভাবে এখন এসব বিষয় নিয়ে কোনো সমস্যা না থাকলেও আমি চাই না আমার স্ত্রীকে মানুষ আনস্মার্ট, আনকালচার্ড ভাবুক। অদিতি তাচ্ছিল্যে সুরে বলল, তাহলে যেদিন আমি স্মার্ট আর সাহসী হব, যেদিন আমার কমিউনিকেশন স্কিল ভালো হবে, সেই দিনই আমার কাছে স্বামীর অধিকার দাবি করতে আসবেন, তার আগে নয়। আহনাফ অসহায় দৃষ্টিতে চেয়ে রইল অদিতির দিকে। বুকের ভেতরটা যন্ত্রণায় কেঁপে কেঁপে উঠল। আহনাফ মলিন মুখে গেস্ট রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই অদিতি গম্ভীর সুরে বলল, একদিন আপনি নিজে থেকে আপনার জড়তা, অস্বস্তি আর প্রেস্টিজ সব কিছু ভুলে পুরো দুনিয়ার সামনে চিৎকার করে আমাকে নিজের স্ত্রী হিসেবে স্বীকার করবেন আহনাফ ওয়াহিদ, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যাবে। তখন আপনি অদিতিকে আর কোথাও খুঁজে পাবেন না, দেখে নিন। আহনাফ অস্থির হয়ে অদিতির দুগালে আলতো করে স্পর্শ করে বলল, এভাবে বলো না অদিতি, তোমাকে আমি কোথাও হারিয়ে যেতে দিব না। তুমি সব সময় আহনাফের থাকবে। আমি তো বলেছি তোমাকে সবার সামনে স্ত্রী হিসেবে পরিচয় করাবো আমি, কিন্তু এই মুহূর্তে না। একটু আমার দিকটা বোঝার চেষ্টা করো প্লিজ। তোমার সব চাহিদা আমি পূরণ করব। তুমি যা চাইবে তাই এনে দেবো আমি।
তোমাকে আমার স্ত্রী হওয়ার সমস্ত অধিকার আমি দেব অদিতি, সব অধিকার দেবেন, অথচ দুনিয়ার মানুষের সামনে স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারবেন না। আমার ভালো লাগা খারাপ লাগার কোনো মূল্য নেই আপনার কাছে। আপনার কাছে তো শুধু আপনার প্রেস্টিজ বড়। তাহলে আমাকে ছেড়ে এমন কোনো মেয়েকে বিয়ে করুন যাকে সবার সামনে গর্ব করে পরিচয় করিয়ে দিতে পারবেন। তোমাকে ছাড়া অন্য কারো কথা ভাবতে পারবো না আমি অদিতি। আমি তোমাকে। আহনাফ কথা সম্পূর্ণ না করে থেমে গেল এক অব্যক্ত জড়তার কারণে। অদিতি হানাফের মুখ থেকে ভালোবাসি শব্দটি শোনার আগ্রহ দেখালো না। তার এরকম ঠুনকো ভালোবাসার কোনো প্রয়োজন নেই। অদিতি গম্ভীর গলায় বলল, আমার কাছে আর আসবেন না আপনি। এখন থেকে আর আপনাকে স্বামী হিসেবে মানি না আমি। আমার রুম থেকে বেরিয়ে যান। গেস্ট রুমের দরজার দিকে মলিন চোখে চেয়ে আহনাফ আগের ঘটনাগুলো মনে করছিল। এখন আর অদিতি আহনাফের কোনো ব্যাপারে মাথা ঘামায় না। আহনাফ যাতে যখন তখন গেস্ট রুমে প্রবেশ করতে না পারে সেজন্য দরজা লক করে রাখে অদিতি। আজও অদিতি দরজা আটকে রেখেছে যাতে আহনাফ তার কাছে আসতে না পারে। আহনাফ গেস্ট রুমের দরজা নক করে অনেকক্ষণ অদিতিকে রিকোয়েস্ট করেছে দরজা খুলে দেওয়ার জন্য, কিন্তু অদিতি দরজা খোলেনি। আহনাফও দরজার সামনে বসে বলল, তুমি দরজা না খুললে আমি সারা রাত এখানেই বসে থাকবো। আজমির ওয়াহিদ নিজের ছেলে আর ছেলের বই এসব কাণ্ড কারখানা থেকে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছেন না। এই 1 বছরে বাড়িতে এসব ঘটনাই ঘটে চলেছে। তাদের মধ্যকার মনোমালিন্য যে কবে শেষ হবে। আজমির ওয়াহিদ এক চাপা দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন নিজের রুমে। আহনাফ সারা রাত গেস্ট রুমের দরজার বাইরে বসে রয়েছিল এক পলক অদিতিকে দেখার জন্য। অপেক্ষা করতে করতে এক পর্যায়ে সেখানেই ঘুমিয়ে পড়েছে আহনাফ। সকালে ঘুম ভাঙার পরও অনেকক্ষণ অদিতিকে ডেকেছে সে। অদিতি সাড়া না দেওয়ায় আহনাফ বাধ্য হয়ে নিজের ঘরে চলে যায়। আহনাফ উদাসীন হয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। যাওয়ার আগে গেস্ট রুমের দিকে অনেকক্ষণ অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকেছে সে। অদিতির বিমুখতায় হৃদয় পুড়ছে আহনাফের, সাথে নিজের উপর প্রচণ্ড রাগও উঠছে তার। কেন সে গ্রহণ করতে পারছে না সবার সামনে অদিতিকে? হোক না সে আনস্মার্ট কিংবা ভীতু, কিন্তু এই অদিতিকেই তো হৃদয়ে জায়গা দিয়ে ফেলেছে সে। কবে কাটবে তার এই জড়তা, এই অস্বস্তি? অদিতি ভাবলি শুনে বিছানায় হেলান দিয়ে বসে আছে। ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাচ্ছে অদিতি। নিজের আশেপাশে প্রত্যেকটি মানুষের উপর এক আকাশ পরিমাণ অভিমান এসে ভর করেছে অদিতির মনে। আহনাফের যত্নগুলো আদিক্ষতা ছাড়া আর কিছুই মনে হয় না অদিতির কাছে। বাবার বাসায় ফিরে যেতে পারে না সে, মা আর ভাবির জন্যে। কত করে অদিতি বলেছে আহনাফের সাথে সে থাকতে চায় না। আহনাফ তাকে নিয়ে বিব্রত বোধ করে সবার সামনে, কিন্তু তার মা আর ভাবি একটা কথাই বলে অদিতিকে, ধৈর্য ধর, সহ্য করে নে। আর কত সহ্য করবে সে? কেন সহ্য করবে? একদিন সাহস করে চলেও গিয়েছিল অদিতি। যাওয়ার কোনো জায়গা না থাকা সারা রাস্তা এদিক সেদিক ঘুরে বেরিয়েছে, কিন্তু আহনাফ আবার খুঁজে বাসায় নিয়ে এসেছে তাকে। অদিতি সিদ্ধান্ত নিয়েছে আহনাফ তাকে ডিভোর্স না দিলেও সে ঠিকই আহনাফকে ডিভোর্স দিয়ে দিবে। বিভিন্ন জায়গায় পার্ট টাইম জব খোঁজার চেষ্টা করছে অদিতি, কিন্তু ভাগ্য সায় দিচ্ছে না। আহনাফের তার জন্য কিনে আনা দামি দামি শাড়ি গহনাগুলোর দিকে তাচ্ছিল্যের নজরে চেয়ে থাকে অদিতি। এত দামি দামি জিনিসপত্র পেয়ে কি লাভ যদি স্বীকৃতিই না পায়? আহনাফ মাত্র মিটিং শেষে নিজের কেবিনে এসে বসেছে। অদিতিকে ইতিমধ্যে 3 থেকে 4 বার কল করেছে আহনাফ, কিন্তু অদিতি তার কোনো কল রিসিভ করেনি। হৃদয় শূন্যতায় খা খা করছে আহনাফের, আর পারছে না সে এভাবে থাকতে। অদিতির ফ্যাকাশে মুখটা দেখলে আহনাফের দম বন্ধ হয়ে আসে। আহনাফ স্বগোক্তি করে বলতে থাকে, আর পারবো না আমি তোমাকে এভাবে অবহেলা করতে। যে যাই বলুক সবার সামনে এবার আমি নিজের স্ত্রী হিসেবে তোমাকে স্বীকার করে নেব অদিতি। নিজের সমস্ত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আর কর্মক্ষেত্রে কারো কাছ থেকে আমি আর বিব্রত বোধ করে তোমাকে লুকিয়ে রাখবো না। তোমাকে সবার সামনে স্বীকৃতি দেব আমি। সবার সামনে চিৎকার করে বলবো, তুমি আমার অদিতি, আহনাফের অদিতি, আহনাফের বিয়ে করা স্ত্রী। তখনই নাবিলা আহনাফের কেবিনে প্রবেশ করে। আহনাফের মলিন মুখশ্রীর দিকে চেয়ে মৃদু হাসি দেয় নাবিলা। এই 1 বছরে বিভিন্নভাবে আহনাফকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা নাবিলা করেছে, কিন্তু আহনাফ কখনোই ফিরে তাকায়নি তার দিকে। ধীরে ধীরে নাবিলার আহনাফের প্রতি মোহ কেটে গিয়েছে। প্রত্যয়ের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গাঢ় হয়েছে। প্রত্যয়ের কাছ থেকে নাবিলা জেনেছে আহনাফের বিয়ের কথা। প্রিয়তা অদিতির বান্ধবী হওয়ায় প্রিয়তার কাছে সকল বিষয় শেয়ার করে অদিতি। প্রিয়তার মাধ্যমে প্রত্যয় জেনেছে আহনাফের বিয়ের ব্যাপারে, আর তার মাধ্যমে জেনেছে নাবিলা। তবে তার অফিসের অন্যান্য স্টাফদের কাছে বিষয়টা না রটানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যয় আর নাবিলাও অধীর আগ্রহে অপেক্ষা করছে আহনাফ কী করে সেটা দেখার জন্য। নাবিলা নিজের কৌতূহল আর দমিয়ে রাখতে না পেরেই বলে ফেলে, স্যার বিয়ে যখন করেছেন অ্যানাউন্সমেন্টটা এবার করেই ফেলেন। নাবিলার কথা শুনে আহনাফ অবাক দৃষ্টিতে চেয়ে থাকে তার দিকে। নাবিলা মৃদু হেসে বলে, প্রত্যয়ের কাছ থেকে আমি সব কিছু জেনেছি। প্রত্যয়ের বোন নাকি আপনার স্ত্রীর মানে ম্যাডামের বান্ধবী। তবে আমরা কিন্তু আর কাউকে আপনার বিষয়ে কিছু বলিনি স্যার। আহনাফ এবার ইতস্ততা বোধ করে বলে, আপনার ম্যাডামের সাথে আমার মান অভিমান চলছে। আমার বেগম খুবই রেগে আছেন। নাবিলা ভ্রুজোড়া কুঞ্চিত করে বলে, রেগে থাকার মতো কাজ করলে রাখবে না?
আহনাফ ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, মিস নাবিলা, আপনার কাছে আমার অনুরোধ, এখন অফিসে কিছু রটাবেন না। আমি চাই আমার মুখেই সবাই আমার স্ত্রীর ব্যাপারে জানুক। কালকে একটা প্রেস কনফারেন্স ডেকে আমি সবার সামনে আমার স্ত্রী অদিতিকে পরিচয় করিয়ে দিব। নাবিলা মুচকি হেসে বলে, ওকে স্যার। আহনাফ মনে মনে ভাবে, আমার বেগম সাহেবা, আপনার অভিমান এবার ভাঙাবার পালা। আজকে বাসায় গিয়ে তোমার সব রাগ অভিমান দূর করবে তোমার স্বামী। কিন্তু আহনাফ কি আর জানে বাসায় তার জন্য এক ভয়াবহ ঝড় অপেক্ষা করছে। আহনাফ আজ অদিতির জন্য লাল টুকটুকে শাড়ি, লাল রঙের কাচের চুড়ি আর লাল গোলাপ ফুলের তোড়া কিনেছে। আর যেভাবে হোক অদিতির সাথে আহনাফ তার সম্পর্ক ঠিক করবে। অদিতির অভিমান ভেঙে তাকে নিজের করে নেবে। গোলাপের তোড়া হাতে নিয়ে আহনাফ মৃদু হেসে বলে, আজ তোমাকে সম্পূর্ণ আমার করে নিব অদিতি। অনেক দূরে দূরে থেকেছ তুমি আমার কাছ থেকে, আর না। অদিতির জন্য কেনাকাটা করে আহনাফ খুশি মনে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরতে আহনাফ নিজের রুমে না গিয়ে সরাসরি চলে যায় গেস্ট রুমের দিকে। গেস্ট রুমের দরজার সামনে এসে আহনাফ উৎসাহিত কণ্ঠে বলে, প্লিজ দরজা খুলো বউ পাখি আমার, দেখো তোমার জন্য আমি কত কিছু এনেছি। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক আর আমি ভুল, তোমাকে আর অবহেলা করব না আমি অদিতি। তোমাকে নিয়ে আর কারোর সামনে বিব্রত বোধ করব না। তুমি যেমন আছো, যেভাবে আছো ঠিক সেইভাবেই থাকো অদিতি, আমার কোনো আপত্তি নেই। তোমার আর আমার সম্পর্ক আর গোপন রাখবো না আমি। পুরো দুনিয়া জানবে অদিতি আহনাফের স্ত্রী। অদিতির কোনো সাড়া না পেয়ে আহনাফ এবার গেস্ট রুমের দরজার দিকে হাত বাড়ায়। দরজা খোলাই ছিল। আহনাফ সাথে সাথে রুমে প্রবেশ করে, কিন্তু রুমের কোথাও অদিতিকে খুঁজে পায় না আহনাফ। আহনাফ হাতে থাকা উপহারগুলো বিছানায় রেখে অদিতিকে ডাকতে থাকে, অদিতি তুমি কি ওয়াশরুমে? কথা বলছো না কেন? আহনাফ ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। অদিতি নেই সেখানে। আহনাফ এবার চিন্তিত মুখে গেস্ট রুম থেকে যেই না বেরোতে যাবে অমনি তার নজর পড়ে ড্রেসিং টেবিলের উপরে রাখা একটি ছোট্ট চিরকুটির দিকে। আহনাফ সাথে সাথে চিরকুটটি হাতে নিয়ে পড়া শুরু করে। আহনাফ সাহেব, এই চিরকুটটি যদি আপনার হাতে পৌঁছায় ধরে নিন আপনার অদিতি আর নেই। আমি চলে যাচ্ছি সবাইকে ছেড়ে। অদিতিকে নিয়ে আর আপনাকে বিব্রত বোধ করতে হবে না কারো সামনে। আপনারা সবাই অদিতিকে বোঝা মনে করেছেন। প্রথমে আমার পরিবার বোঝা ভেবে আমাকে আপনার সাথে বিয়ে দিয়ে দিল। বিয়ের পর অদিতি হলো স্বামীর অস্বস্তির কারণ। আমি কত করে মাকে আর ভাবিকে বললাম আমাকে ফিরিয়ে নিয়ে যেতে, তারা আমাকে আপনার এই অবহেলাই সহ্য করতে বলল। আর কত আমি সহ্য করব আহনাফ সাহেব? আমি যদি কোনোদিন আপনার মনের মতো স্মার্ট হতে না পারি তাহলে কি আপনি কোনোদিন আমাকে স্ত্রী হিসেবে স্বীকার করবেন না? আপনাকে আর আমার দায়িত্ব নিতে হবে না আহনাফ সাহেব। অদিতি নামক বোঝা আর কাউকে বিরক্ত করবে না। আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই, তাই আমি এমন এক জগতে হারিয়ে যাব যেখান থেকে আর কোনোদিন আমাকে খুঁজে বের করা আপনার পক্ষে সম্ভব হবে না। অদিতি আপনার জীবন থেকে আজ চিরতরে হারিয়ে যাবে আহনাফ সাহেব। অদিতি শেষ করে দেবে নিজেকে। আপনি আজ থেকে দায়িত্ববোধের শিকল থেকে সম্পূর্ণ মুক্ত। অদিতি আজ আপনাকে মুক্ত করে দিল। ভালো থাকবেন। ইতি আপনার অদিতি। অদিতি রেখে যাওয়া চিরকুটটি পরে আহনাফের আত্মার পানি শুকিয়ে গেল। আতঙ্কে বুকের ভিতরে ধরফড় শুরু হলো। আহনাফ চিৎকার করে বলল, না 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 অদিতি, না, তুমি এই কাজ করতে পারো না। এটা তুমি কি করলে বোকা মেয়ে? না না, কিছু হবে না। তোমার কিছু হতে দেব না আমি। তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। আহনাফ গেস্ট রুম থেকে বেরিয়ে দৌড়ে নিজের মায়ের রুমে চলে যায়। মা, আমার অদিতি কোথায়? কোথায় গিয়েছো? কী সব আবল তাবল কথা লিখেছে দেখো। কোথায় সে? আজমিরি ওয়াহিদ শান্ত কণ্ঠে শুধালেন। আহনাফ, এত অস্থির হচ্ছিস কেন? কি হয়েছে? অদিতি তো বিকেলে কোথায় যেন বেরিয়ে গেল। আহনাফ অস্থিরতা চিৎকার করে বলল, বেরিয়ে গেছে মানে? কোথায় বেরিয়েছে? তুমি কিভাবে ওকে একা যেতে দিলে? আমাকে বলনি কেন? আহনাফ অশান্ত হয়ে সজোরে নিজের চুল খামচে ধরে অস্থির কণ্ঠে বলল, এখন কোথায় খুঁজবো ওকে আমি? ফোনটাও তো গেস্ট রুমে ফেলে রেখে গিয়েছে। আহনাফ বাবা, তুই একটু শান্ত হ। কি হয়েছে অদিতির? আমি তো কিছুই বুঝতে পারছি না। আহনাফ চিরকুটটি তার মায়ের হাতে ধরিয়ে দিয়ে এক প্রকার দৌড় দিয়েই বেরিয়ে যায় বাসা থেকে। জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে আহনাফ। বুকের ভেতরে যেন উথাল পাথাল শুরু হয়েছে আহনাফের। মাত্রাতিরিক্ত উদ্বেগে চোখ দুটো ঝাপসা হয়ে আসছে আহনাফের। ড্রাইভ করতে করতে আহনাফ অস্থির কণ্ঠে বলতে থাকে, প্লিজ কোনো পাগলামি করো না অদিতি। আর কোনোদিন তোমায় আমি অবহেলা করব না। তোমার কিছু হলে শেষ হয়ে যাব আমি। নিজেকে আর কোনোদিন আমি ক্ষমা করতে পারবো না। তুমি আমার জীবন হয়ে গেছো অদিতি। এত বড় শাস্তি আমাকে দিও না অদিতি, প্লিজ। আহনাফ পাগলের মতো এদিক সেদিক অদিতিকে খুঁজে বেড়াতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না আহনাফ তার অদিতিকে। অস্থিরতার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয় আহনাফের। এদিকে অদিতির রেখে যাওয়া চিরকুটটির কথা শুনে কেঁদে কেটে নাজেহাল অবস্থা অদিতির মা আমিনা বেগমের। আহনাফ অদিতির বাসায় যেতে আহনাফের শার্টের কলার চেপে আমিনা বেগম আহাজারি করে বলতে লাগলেন, আমার মেয়েটার সাথে তুমি নিশ্চয়ই খারাপ আচরণ করেছো, না হলে আমার মেয়েটা এমন সিদ্ধান্ত কেন নিল? কত অনুরোধ করে আমার কাছে ফিরে আসতে চাইলো মেয়েটা, আমি আসতে দিলাম না। সব দোষ আমার। আমার ফুলের মতো মেয়েটা, ওকে আমার সেদিনই ফিরিয়ে আনা উচিত ছিল। আহনাফ অসহায় দৃষ্টিতে চেয়ে বলল,
কিছু হবে না আমার অদিতির, ওকে আমি আবার ফিরিয়ে নিয়ে আসবো আমার কাছে। আপনার মেয়ের কিছু হবে না আন্টি, আমি কথা দিলাম অদিতিকে আমি একেবারে সুস্থ স্বাভাবিক অবস্থায় খুঁজে বের করব। সে রাতে আহনাফ প্রেস কনফারেন্স ডেকে লাইভে এসে নিজের বিয়ের কথা স্বীকার করে বলল, আমি অন্যায় করেছি অদিতি, আমাকে ক্ষমা করে দাও। তুমি যেখানে আছো ফিরে আসো আমার কাছে প্লিজ। রাগের মাথায় কোনো পাগলামি করো না বউ আমার, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। সাথে সাথে মিডিয়া জগতে আহনাফ আর অদিতিকে নিয়ে তোলপাড় শুরু হয়ে গেল। নিউজ চ্যানেলগুলোতে দেশের টপ বিজনেসম্যান আহনাফ ওয়াহিদের স্ত্রী অদিতির মিসিং হওয়ার খবর ছড়িয়ে পড়ল সাথে সাথে। আহনাফ তাড়াতাড়ি প্রেস কনফারেন্স শেষ করে আবার বেরিয়ে পড়ল অদিতির খোঁজে, কিন্তু না, অদিতির কোনো হদিশ খুঁজে পাওয়া গেল না। এমনকি প্রিয়তার বাসায়ও যায়নি অদিতি। তবুও আহনাফ ঢাকার ব্যস্ত রাস্তায় খুঁজে চলছে তার অদিতিকে। আহনাফ জানে না কোথায় খুঁজবে অদিতিকে, তবে আহনাফের হৃদয় তাকে বলছে যে কোনো জায়গায় সে যেখানেই থাক অদিতি ফিরে আসবে তার কাছেই। রাতের অন্ধকার আস্তে আস্তে কেটে যেতে থাকে। পূর্ব আকাশে প্রথম আলো রেখা দেখা দেয়, আর চারপাশে মৃদু শীতল বাতাস বইতে থাকে। পৃথিবী যেন ধীরে ধীরে জেগে ওঠে। প্রকৃতির সমস্ত কণ্ঠে নতুন দিনের আগমন সাড়া দেয়। সারা রাত অদিতিকে পাগলের মতো খুঁজে নিস্তব্ধ নিস্তেজ হয়ে বাসায় ফিরে আসে আহনাফ। আহনাফের নাজেহাল অবস্থা দেখে আহনাফের বাবা আর মা ব্যাকুল হয়ে ছুটে আসেন তার দিকে। অদিতির কোনো খোঁজ পাওয়া গেছে? আহনাফ নিস্তেজ কণ্ঠে বলে, না মা, কোথাও খুঁজে পায়নি আমার অদিতিকে। তখনই আলবি আহনাফদের বাড়িতে প্রবেশ করে। আলবি দেশে ফিরে এসেছে আজ প্রায় কয়েকদিন হলো। 1 মাস পরে প্রিয়তার সাথে এনগেজমেন্ট হবে আলভির। আলভিকে দেখে আহনাফ অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, তুইও তো অদিতিকে খুঁজতে বেরিয়েছিলি, কোথাও পেয়েছিস ওকে? না ব্রো, সারা শহরে তন্ন করে খুঁজেছি আমি, কিন্তু মিষ্টি ভাবির কোনো হদিস খুঁজে পাইনি। এতক্ষণে ভাবি সত্যি সত্যি আবার নিজের কোনো ক্ষতি। আলবি কথা শেষ করতে পারে না, তার আগে আহনাফ আলবির নাক বরাবর পাঁচ মেরে তার মুখ বন্ধ করে দেয়। একদম আজে বাজে কথা বলবি না আলভি, আমার অদিতির কিছু হবে না। আলভি নিজের নাক চেপে ধরে ক্ষিপ্ত সুরে বলল, এত যখন টান তো অবহেলা করেছো কেন? তুমি কি ভাবো কিছুই জানি না আমি? সব কিছু শুনেছি আমি, তোমার জন্যই ভাবি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আহনাফ আর সহ্য করতে না পেরে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রাগে অস্থিরতায় একের পর এক জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। যেখানে তার অদিতি নেই সেখানে অন্য কোনো জিনিসেরও দরকার নেই। আজমেরি ওয়াহিদ অনেকক্ষণ আহনাফদের রুমের বাইরে দাঁড়িয়ে তাকে শান্ত করার চেষ্টা করেন। আহনাফ রাগে চিৎকার করে বলে, আমাকে একা থাকতে দাও মা প্লিজ। ভাঙচুর করতে করতে এক পর্যায়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মেঝেতে ধপ করে বসে পড়ে আহনাফ। আহনাফের মনে হচ্ছে তার হৃৎপিণ্ডটা কেউ শক্ত করে খামচে ধরেছে। অদিতির রেখে যাওয়া চিরকুট হাতে নিয়ে বুকের বাঁ পা শক্ত করে চেপে ধরে সে। তখনই আহনাফের কাছে একটা ফোনে একটা কল আসে। আহনাফ সাথে সাথে উতলা হয়ে কল রিসিভ করে। ওপাশ থেকে আহনাফের লোকেরা তাকে বলে, স্যার, নীল রঙের 3 পিস পরা একটি মেয়ের কার অ্যাক্সিডেন্ট হয়েছে কাল রাতে। আপনার স্ত্রীর বয়সী হবে, একটু হসপিটালে এসে চেক করে জানতো। কথাটি শুনে আহনাফের হাত থেকে ধপ করে মোবাইল ফোন পড়ে যায়। হৃদস্পন্দন গতি হারায়, চোখ থেকে গড়িয়ে পড়ে নোনা জল। আহনাফ মেঝে থেকে উঠে হুড়মুড় করে লিভিং রুমে এসে অস্থির কণ্ঠে পুরো ঘটনা বললে আলভি অবাক হয়ে চোখ ছানাবড়া করে তাকায়। এটা হতেই পারে না ব্রো, ওটা অন্য কোনো মেয়ে হবে, আই অ্যাম ড্যাম শিওর। দাঁড়াও, আমিও আসছি তোমার সাথে। আলভি আজমিনী ওয়াহিদকে শান্ত থাকার ইশারা করে আহনাফের সাথে বেরিয়ে যায়। সারা রাস্তা আহনাফ অস্থিরতা হাই হুতাশ করতে থাকে। তবে হাসপাতালে পৌঁছানোর পর আহনাফের খানিকটা স্বস্তি হয়। মেয়েটা অদিতি না, অদিতির বয়সী অন্য কেউ। দুঃখিত স্যার, আমরা চিনতে পারিনি। আলভি রেগে বলে, আশ্চর্য, চিনতে পারবেন না কেন? ছবি ভালো মতো দেখেননি নাকি? কিন্তু এই ঘটনার পর আহনাফের আতঙ্ক আরও বেড়ে যায়। আহনাফ অস্থির হয়ে হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে বসতে বসতে বলে, তুই বাসায় চলে যা আলভি, আমি অদিতিকে আবার খুঁজতে বের হব। আলভি কিছুক্ষণ আহনাফের যাওয়ার পানে চেয়ে থাকে। আলভি ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে কাকে যেন মেসেজ পাঠায়। তারপর কিছু খাবার কিনে একটি ভাড়া করা ফ্ল্যাটে চলে আসে। আলভি আসতেই প্রিয়তা হাসি মুখে আলভির দিকে এগিয়ে যায়। প্রিয়তাকে দেখে আলভি দুষ্ট হাসি দিয়ে বলে, আহনাফ রোয়ের নাজেহাল অবস্থা হয়ে গেছে। প্রিয়তা ভ্রুকুচকে বলে, ঠিকই আছে, অবহেলা করার আগে মনে ছিল না, বুঝুক এবার। তবুও আমার না আহনাফ রোয়ের জন্য মায়া লাগছে, বেচারা ভাই আমার। আরে তুমি তো দেখছি আহ্লাদে একেবারে গদগদ হয়ে গিয়েছ। তা গদগদ হব না, যতই হোক বড় ভাই আমার। আর ভাবি কোথায়? মিষ্টি ভাবি, তাড়াতাড়ি নিচে এসো। আলভির ডাক শুনে অদিতি সিঁড়ি বেয়ে তাড়াহুড়ো করে নিচে নেমে এসে শুধায়, উনি এখন কি করছেন, কেমন আছেন? প্রিয়তা অদিতিকে হালকা ধাক্কা মেরে বলে, তোমার উনি কি আর একটু নাকানি চুবানি খাওয়ানো বাকি আছে বুঝলে? আলভি ডিবানে গায়ে লিয়ে দিয়ে বলল, ভাবি, ভাইয়ের চেহারাটা যদি একবার দেখতে পুরাই দেবদাস হয়ে গেছে একদিনে। তবে যেই দিন ভাইয়া জানবে তাকে শিক্ষা দেওয়ার জন্য আমরাই তোমাকে লুকিয়ে রেখেছি, তখন ভাইয়া আমার অবস্থা নাজেহাল করে দিবে। প্রিয়তা কাট কণ্ঠে বলল, ঠিকই আছে, এত কিউট একটা ওয়েভ থাকতে তাকে নিয়ে নাকি বিব্রত বোধ করে তোমার বড় ব্রো। আহনাফ ভাইয়ের এই শিক্ষা সারা জীবন মনে থাকবে।
তখনই আলভির ফোনে আজমিরি ওয়াহিদের ফোন আসে। আলভি কল রিসিভ করতেই ওপাশ থেকে আজমিরি ওয়াহিদ উৎকণ্ঠা নিয়ে বলেন, আলভি, অদিতি ঠিক আছে না? হ্যাঁ মামি, ভাবি একদম ঠিক আছে। ওইটা অন্য কোনো মেয়ে ছিল, তারা চিনতে ভুল করেছে। আজমিরি ওয়াহিদ স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। ছেলেটার মুখটা দেখেছিস কেমন হয়ে গিয়েছে? ওর সামনে আর মিথ্যে নাটক করতে পারছি না আমি আলভি। এবার বলে দে সত্যিটা। এখন না মামি, ব্রো আরেকটু উতলা হোক, তারপর তুই শুধরাবি না দুষ্টু ছেলে। এবার অদিতিকে একটু ফোনটা দে, আমি কথা বলতে চাই ওর সাথে। আলভি অদিতির দিকে চেয়ে দুষ্টু হাসি দিয়ে ফোন এগিয়ে দেয়। আহনাফ আর অদিতির মধ্যকার মনোমালিন্য প্রায় 1 বছর ধরে চলছিল। আজমিরি ওয়াহিদ অনেকবার আহনাফকে বলেছে অদিতিকে এভাবে লুকিয়ে না রাখতে, কিন্তু আহনাফ জড়তার কারণে অদিতিকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারেনি। এমনকি আহনাফের বাসায় একদিন বিদেশ থেকে ক্লায়েন্টরা আসলে অদিতি ভুলবশত তাদের চোখের সামনে পড়ে যায়। আহনাফের কাছে তারা মেয়েটির পরিচয় জানতে চাইলে আহনাফ ইতস্ততা বোধ করে বলেছিল, আমাদের বাসার পেইং গেস্ট। সেই দিনে অদিতির রাগ অভিমানে চলে গিয়েছিল, কিন্তু আহনাফ অদিতিকে খুঁজে আবার বাসায় ফিরিয়ে নিয়ে এসেছে। হাঁটু গেড়ে বসে অদিতির কাছে মাফও চেয়েছে, কিন্তু অদিতি ক্ষমা করতে পারেনি আহনাফকে। এরপর থেকে অদিতির সাথে আহনাফের সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছে। আহনাফের এই আচরণে আজমিরি ওয়াহিদ আর আহনাফের বাবা আশরাফ ওয়াহিদও রেগেছিলেন আহনাফের উপর। অদিতিও এরপর থেকে আহনাফকে উপেক্ষা করা শুরু করেছে। প্রিয়তার কাছে অদিতি প্রায় এসব বিষয় শেয়ার করত। এরই মধ্যে আলভিও দেশে ফিরে আসে। আলভি দেশে ফিরে আসলে প্রিয়তার কাছ থেকে এসব ঘটনা শুনে খুবই শকড হয়। যদিও 1 বছর আগে আলভি বুঝেছিল অদিতি আর আহনাফের মধ্যকার সম্পর্ক ভালো নয়, কিন্তু সে বিষয়টা বুঝেও না বোঝার ভান করেছে। তবে প্রিয়তার কাছ থেকে এসব ঘটনা শুনে আলভিরও আহনাফের উপর প্রচণ্ড রাগ অনুভূত হয়। অদিতির প্রতি আলভির সবসময় একটা মায়া কাজ করে। তাই আলভি আর প্রিয়তা মিলে এই প্ল্যান বানায় আহনাফকে সাহায্য করার জন্য। আজমিরি ওয়াহিদ প্রথমে এসবে রাজি না হলেও এক পর্যায়ে অদিতির মুখের দিকে চেয়ে রাজি হয়ে যান। তবে বেশি বাড়াবাড়ি করতে নিষেধ করেন তিনি। আলভি উৎসাহিত হয়ে আজমিরি ওয়াহিদকে জড়িয়ে ধরে বলেছিল, নো টেনশন মামি, ব্রোকে একটু শক না দিলে ব্রো সোজা হবে না। আই এম সো এক্সাইটেড ব্রোয়ের এক্সপ্রেশন দেখার জন্য। আলভি আজমিরি ওয়াহিদের কাছ থেকে পারমিশন নিয়ে অদিতিকে একটি ভাড়া করা ডুপ্লেক্স ফ্ল্যাটে নিয়ে আসে আহনাফের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য। প্রিয়তাও অদিতির সাথে এখানেই থাকবে। আর সেই ড্রামাটিক চিরকুটটিও আলভি লিখিয়েছে প্রিয়তাকে দিয়ে, যাতে আহনাফের অবস্থা আরও নাজেহাল হয়। অদিতিও তাদের এসব কাজে আর মানা করেনি। আহনাফের উপর প্রচণ্ড অভিমান অদিতির। অনেক কষ্ট দিয়েছে আহনাফ অদিতিকে। সব সময় নিজের প্রেস্টিজকে গুরুত্ব দিয়েছে সে। অদিতি নিজের শাশুড়ির সাথে কথা শেষ করে রুমে চলে যায়। প্রিয়তার মোবাইল ফোন থেকে কাল প্রেস কনফারেন্সে আহনাফের করা স্বীকারোক্তির ভিডিওগুলো দেখতে থাকে। অভিমানে চোখ দুটো ছলছল করে ওঠে তার। এখন কেন উনি অদিতি অদিতি করছেন? এতদিন না এই অদিতিকে পরিচয় দিতে ওনার অসুস্থ হয়েছিল? অদিতি সহজে ধরা দেবেন আহনাফের কাছে। আহনাফেরও হৃদয় পড়ুক, সেও ক্ষতবিক্ষত হোক। অদিতি ফোন বন্ধ করে প্রিয়তার হাতে ধরিয়ে দেয়। তুমি যে আমার সাথে থাকবে, তোমার বাসায় কৈফিয়ত দিতে হবে না। আরে চিল অদিতি, বাসায় আমি ম্যানেজ করে নিয়েছি। এমনিতেই প্রত্যয় ভাইয়া জানলে সাথে সাথে আহনাফ ভাইয়ার কাছে খবর পৌঁছে যেত। আহনাফ ভাইয়া তো আমাদের বাসায় গিয়েও তোমার খোঁজ করেছে, জানো সেটা? আহনাফের কথা শুনে অদিতি নিশ্চুপ হয়ে যায়। অদিতি আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ ঘর গোছাতে থাকে। এদিকে পুরো শহরের আনাচে কানাচে অদিতিকে খুঁজে বেড়াচ্ছে আহনাফ, কিন্তু আজও একরাশ হতাশা ছাড়া আহনাফ কিছুই খুঁজে পায় না। আহনাফ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আবার বাসায় ফিরে আসে। আজমিরি ওয়াহিদের এবার প্রচণ্ড খারাপ লাগে আহনাফের জন্য। কিছু বলতে গিয়েও আলভির ইশারায় থেমে যান তিনি। আহনাফ আর নিজের রুমে যায় না, সরাসরি গেস্ট রুমে গিয়ে দরজা আটকে দেয়। দম বন্ধ হয়ে এক ভয়ঙ্কর যন্ত্রণা হচ্ছে আহনাফের হৃদয়ে। সবসময় পরিপাটি থাকা আহনাফের চুলগুলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে। চোখে মুখে দুশ্চিন্তা আর আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। আহনাফ আলমারি থেকে অদিতির রেখে যাওয়া শাড়িগুলো বের করে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে মেঝেতে বসে পড়ে। বুকের ভেতরে শূন্যতায় গভীর চাপ সৃষ্টি হয়। অদিতিকে হারানোর ভয়ে হৃদয় টুকরো টুকরো হয়ে যাচ্ছে আহনাফের। আর দমিয়ে রাখতে পারে না আহনাফ নিজের অনুভূতিকে। চিৎকার করে কাঁদতে শুরু করে আহনাফ। কোথায় চলে গেলে তুমি অদিতি? এখন আমি কিভাবে বাঁচবো? আমি তো বলেছিলাম তোমাকে আমি স্বীকার করব সবার সামনে। এটা তুমি কি করলে জান বাচ্চা আমার? এত অভিমান ছিল তোমার আমার উপর? একবার শুধু বলতে তুমি আমাকে, তুমি আর সহ্য করতে পারছো না? শুধু একবার বলতে, আমি তোমার সব কথা মেনে নিতাম। ফিরে আসো আমার কাছে অদিতি, তোমাকে আর কোনোদিন কষ্ট দিব না আমি। প্লিজ ফিরে আসো তোমার স্বামীর কাছে। ভালোবাসি অদিতি, ভীষণ ভালোবাসি তোমাকে। প্রায় 1 সপ্তাহ ধরে অদিতিকে পাগলের মতো খুঁজছে আহনাফ, কিন্তু অদিতির কোনো সন্ধান পায়নি সে। এই কয়দিন অফিসেও যায়নি আহনাফ। পুরো নিস্তব্ধ হয়ে গিয়েছে আহনাফ। অদিতি তার জীবনে আর নেই, একথা ভাবতেই গা শিউরে উঠছে তার। প্রায় মদ খেয়ে টালমাটাল হয়ে বাড়ি ফিরে আহনাফ। গেস্ট রুমে এসে ঘন্টার পর ঘন্টা অদিতির শাড়ি হাতে নিয়ে বসে থাকে। ছেলের এই অবস্থা দেখে আজমিরি ওয়াহিদ আর সত্য চাপা রাখতে পারছেন না। তবুও অদিতি আর আলভিকে দেওয়া কথা তো তার রাখতে হবে।
তাই অনেক কষ্টে নিজেকে সামলে নিশ্চুপ থাকতে হচ্ছে তাকে। এদিকে অদিতিও যে খুব ভালো আছে তা নয়। প্রায় প্রতিদিনই নিজের শাশুড়ির কাছ থেকে আহনাফের বেহাল দশার খবর শুনে বুকে তীব্র যন্ত্রণা হয় তার। কিন্তু পরক্ষণে আহনাফের করা অবহেলার কথা মনে করে নিজেকে শক্ত করে অদিতি। আহনাফ আর অদিতি দুজনেই বিরহের অনলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে।